আবার স্বাগতম। আজকে আমাদের এই কোয়ারেন্টাইন স্কুলের পক্ষ থেকে যে যে ক্লাস, সেই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যেই ক্লাসটা হবে সেটা মূলত পদার্থবিজ্ঞানে যে নবম দশম শ্রেণীর হচ্ছে মূলত কাজ ক্ষমতা শক্তি ৪র্থ নাম্বার চ্যাপ্টার। অত্যাধিক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে মূলত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব আলোচনা করার, কারণ এই চ্যাপ্টারটা একটা সহজ চ্যাপ্টার। যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আসো, মানে সামনে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারের মধ্যে আসলে মূল যে বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট। আর যারা কেবলই নতুন স্ট্যান্ডার্ড নবম শ্রেণীতে তোমরা উঠছো, তোমরা অনেক জায়গায় হয়তো অনেক স্কুলে এখন এই অধ্যায়টা পর্যন্ত পৌঁছানো হয়নি। আমি দিনাজপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক হিসেবে বলি যে পদার্থবিজ্ঞান বইয়ের আসলে আমি আসলে মূলত নবম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইটা নিয়ে থাকি, সেখানে আমার 3য় অধ্যায় পর্যন্ত কমপ্লিট করানো হয়েছে। 4র্থ অধ্যায় আমি টাস্ক করছি, কিন্তু এখনো সম্পূর্ণ শেষ করতে পারিনি। তার মধ্যে আমাদের যে একটা মহামারী দুর্যোগ, করোনা ভাইরাসের প্রকোপের জন্য আসলে আমাদের ক্লাসগুলোকে অব্যাহত রাখতে পারিনি। তো আমার এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করব, যারা তোমরা নবম শ্রেণীতে আছো তোমরা এই ক্লাসের মাধ্যমে একটু উপকৃত হবো, এবং যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো তোমরা চেষ্টা করবো তোমাদের যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে তোমরা এই ক্লাসের মাধ্যমে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে। আমার চেষ্টাটাই হবে তোমাদেরকে একটু অনুপ্রাণিত করা। আর আমার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে দেখা যাচ্ছে যে আমি আসলে যে ক্লাসগুলো করতেছি এই ক্লাসে আসলে সম্পূর্ণ সবকিছুই আসলে কভার করা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ এককভাবে একটা রুমের মধ্যে ক্যামেরার সামনে ভাবে এককভাবে শুধু বক বক করে যাই, এই জন্য আসলে একটু নিজের কাছে বিরক্ত বোধ ফিল হয়। অনেক কিছু হয়তো বা দেখা যাচ্ছে যে হাইড করা হয়, এই জন্য আমি আসলে মূলত এই সাইটগুলোতে লিখে রাখি এই জন্যই, কারণ যখন আমি স্কুলে ক্লাস নিচ্ছি বা কোথাও ক্লাস নিচ্ছি তখন কিন্তু স্পেসিফিকভাবে আমার এই বোর্ডের মধ্যে লিখার দরকার পড়ে না, কারণ আমি একটা টপিক পড়াবো এবং আমার সামনে অগণিত স্টুডেন্টগুলো রয়েছে। এই জন্য আসলে এই স্টুডেন্ট যখন সামনে থাকে তখন ওরা কিন্তু আমাকে প্রশ্ন করে, সো আমার উত্তর দিতে আসলে সমস্যা হয় না। বা আমার কারণ আমি জানি আমাদের যে স্টুডেন্টরা আছে অনেক স্মার্ট, তারা আসলে কোনো কিছুকে ছাড় দিতে পছন্দ করে না, এবং টিচারের কাছ থেকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলোকে আয়ত্ত করে নিয়ে ক্লাসটাকে শেষ করে যায়। এই জন্য আসলে নতুনভাবে এক্সট্রা লেখার দরকার পড়ে না। কিন্তু আজকে আমি এই রুমের মধ্যে একজন মানুষ শুধু বক বক করতেছি, এই জন্য আমি আসলে টপিকগুলো লিখে রাখছি যে আসলে কোনো কিছু যেন মিস না হয়ে যায়। হ্যাঁ, যেহেতু রমজান মাস আসলে আমাদের মেজাজটা বিকালের দিকে খিটখিটে হয়ে যায়, সো আসলে অনেক কিছু লেখা হতেই পারে। তো আশা করি আমার এই এই টপিকটা হচ্ছে মূলত খুব ইম্পর্টেন্ট। এবং যারা তোমরা কেউ যদি কোনো একাদশ বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট তোমরা দেখে থাকো, তো তোমাদের কিছুটা হলো যে কর্মদক্ষতা, এখানে একটা কর্মদক্ষতা এবং ক্ষমতা এবং ই ইকুয়াল এমসি স্কয়ার, আমি এটাকে স্পেসিফিক আলাদা লিখছি এই জন্যই যে যদি কেউ একাদশ অথবা দ্বাদশ শ্রেণী কেউ যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, যদিও মূলত আমার এটা স্ট্যান্ডার্ড নবম দশম শ্রেণীর জন্য করা, বা যদি কেউ একাদশ দ্বাদশ শ্রেণীর কেউ দেখে থাকো তাহলে হয়তো তোমাদের কিছুটা হলো কাজে লাগবে। তো আমি আসলে কথা না বাড়াই, আমি একটু ক্লাসে যাই। প্রথমে যেটা আছে তোমাদের, যখন তোমরা চ্যাপ্টারটাকে ওপেন করবে তখন প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে কাজ। আসলে আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন কাজ করি, অনেক কাজ করি, সবাই বলি যে কাজ করো কাজ করো, পড়ালেখা একটা কাজ করা বা ঘুমানো এটা একটা কাজ। মানে আমরা কাজের ডেফিনেশন কি বলবো, ফিজিক্সের ভাষায় কাজের ডেফিনেশনটা হচ্ছে যে বাহ্যিক বা বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপরে, এবং যেদিকে বল প্রয়োগ করা হলো সেই দিকে যদি ওই বস্তুর স্মরণ ঘটে থাকে তাহলে সেটাকে আমরা কাজ বলবো। মানে কাজের ডেফিনেশনকে যদি আমরা পদার্থ বিজ্ঞানের ভাষায় বলি তাহলে এটা হচ্ছে বল, আর এটা হচ্ছে স্মরণ। অর্থাৎ কোনো বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় এবং সেই বলটা যে বস্তুর উপরে প্রয়োগ করা হলো ওই বস্তুটা ওই বলের দিকে যদি স্মরণ ঘটায় তাহলে সেটাকে আমরা বলবো কাজ। যেমন যদি আমি এক্সাম্পল দিয়ে বলি যে ভর একটা বস্তু, এটাকে যদি বল প্রয়োগ করা হলো এই বস্তুটা এদিকে সরে গেল, স্মরণ ঘটলো এস, তাহলে এই যে পুরো ঘটনাটা যে ঘটলো না, এটা হচ্ছে কাজ। তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু এই কাজটাকে বিভিন্নভাবে উপস্থাপনা করা হয়েছে। তোমাদের নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞানের মধ্যে কাজকে যেভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক ইন্টারমিডিয়েট বা যারা এইচএসসি লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এটা অনেক আলাদা। তোমরা যা পড়তেছো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে 4র্থ নাম্বার চ্যাপ্টার, তোমরা যখন এইচএসসি লেভেলে চলে যাবে তখন তোমরা মনে করবা যে কি পড়ছিলাম আর কই আসলাম। মানে অনেকটা আকাশ জমিন পার্থক্য, অনেকটা খুব কম পরিসরে তোমাদের নবম দশম শ্রেণীর মধ্যে আলোচনা করা হয়েছে, যেটা বিশদভাবে আলোচনা করা হয়েছে ইন্টার লেভেলে।
কাজের ক্ষেত্রে যদি আমি দুটি চিত্র আর্ট করে যদি ব্যাপারটাকে একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে তোমাদের এখানে দুইটা সূত্র আসবে, সেই সূত্র দিয়ে কিন্তু তোমরা গাণিতিক সমস্যা করতে পারবে। আসলে আমি মূলত থিওরিটিক্যালি কথাগুলো বলার চেষ্টা করতেছি, যদি আমাদের সময় সাপেক্ষ একটা বিষয় কখনো যদি এরকম ভাবে সময় হয়ে ওঠে, তাহলে তোমরা আমাদের এই যে চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলের মধ্যে তোমাদের জন্য স্পেসিফিক ভাবে আমি গাণিতিক সমস্যা, মানে আমাদের যে পদার্থবিজ্ঞানের যে প্রত্যেকটা যে সব চ্যাপ্টারগুলোতে গাণিতিক সমস্যা আছে, এই চ্যাপ্টারগুলোর গাণিতিক সমস্যার উপরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে আমি মূলত থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে কথা বলার চেষ্টা করতেছি, এবং এখানে কি কি সূত্র থেকে থাকে, সেই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে কাজ, এই টপিকটা, এই টপিকের মাধ্যমে এখানে দুটো সূত্র আসে, এবং এই কাজটাকে আমি দুইটা গ্রাফিক্যালি মানে লেখচিত্রের মাধ্যমে একটু বলার চেষ্টা করি। যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে একটা বস্তুর মধ্যে যদি আমি স্বাভাবিকভাবে একটা বল প্রয়োগ করি, এটা হচ্ছে আমার এফ, বল প্রয়োগ করলাম কোন একটা বস্তুর মধ্যে এম ভর বিশিষ্ট, এটা কি হবে, এই দিকে যে ঘটলো, এদিকে যে অগ্রসর হচ্ছে সেটা হচ্ছে এস, মানে সরণ ঘটলো। অনেক সময় তোমাদের বইয়ের মধ্যে একটা সূত্র, যেটা 1 নম্বর সূত্র, সেটা হচ্ছে W ইকুয়াল এফ এক্স। এক্সটাকে অনেক সময় শুধুমাত্র স্পেসিফিক ভাবে সরণকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। মানে বল এম ভর বৈশিষ্ট্য কোনো একটা বস্তুর মধ্যে প্রযুক্ত করা হলে তাহলে সেটা এস দূরত্ব অতিক্রম করবে বা এস এর দিকে সরণ করতেছে, তখন সেটাকে বলতেছি W ইকুয়াল এফ এক্স, মানে বল ইনটু সরণ। এখানে কিন্তু সরণটাকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, কিন্তু W ইকুয়াল এফ এস কস থিটা বলে একটা তোমাদের সূত্র হয়ে থাকে। এটা কিভাবে আসে আমি মূলত সেটাকে দেখানোর চেষ্টা করব। যে তোমরা দেখবে অনেক সময় তোমাদের একটা 1 নম্বর সূত্র ছিল, 2 নম্বর সূত্রটা ঠিক এরকম ভাবে হয় যে W ইকুয়াল এফ এফ এস কস থিটা। এটা কিভাবে আসে, এটা আমার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে জিনিসটাকে বুঝতে পারে না। আমি একটু এটাকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরে নিলাম যে এম ভরের একটা বস্তু, একে এফ বল প্রযুক্ত করা হয়েছে, এফ বল প্রযুক্ত করা হয়েছে। এটা কি হয়, এইদিকে না যায়, মূলত যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু সে এদিকে না যায় যদি কখনো, কারণ আমরা জানি যে আসলে তার একটা কথা বলে রাখি যে কাজ কিন্তু দুইটা, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। যদি বিপরীত দিকে কাজ হয় সেটা হচ্ছে ঋণাত্মক, আর যদি বলের দিকেই তার সরণ ঘটে থাকে তাহলে এটা কিন্তু ধনাত্মক কাজ। তো এটা বলের দিকেই, কিন্তু বলের দিকে হয় তার দিকটা একটু তার নিজের অক্ষ বরাবর মানে বাদ দিয়ে, নিরক্ষরেখা বাদ দিয়ে সে একটু উপরের দিক দিয়ে যদি সে চলে যায়, ধরে নিলাম এদিক দিয়ে সে যদি চলে যায়, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি করবে, একটা থিটা কোণ উৎপন্ন করে। মানে এম বল প্রযুক্ত করার, মানে এম ভরের বৈশিষ্ট্য একটা বস্তুর উপরে এফ বল প্রযুক্ত করায় বস্তুটি এক্স দূরত্ব যদি অতিক্রম করে, এবং এখান থেকে যদি আমি উলম্ব বরাবর একটা রেখা টানি, তাহলে এখানে একটা লম্ব পাবো, এটা একটা লম্ব পাবো, এবং এটার মান কিন্তু এই জায়গাটাতে কিন্তু 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এই যে যেখানে আসে এটা শেষ হইছে, মানে যেখানে এটা মিলিত হবে, এই জায়গাটাকে আমি বলবো এস সরণ ঘটনা। এখন এই জায়গাতে এটাকে কি বলা যায়, এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। সো এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সো এটাকে যদি আমি হাইড করে দিই, তাহলে আমরা cos থিটার যে সূত্র হিসেবে জানি, তাহলে আমরা লিখতে পারবো W ইকুয়াল এফ এস cos থিটা। এটা কিন্তু এখান থেকেই চলে আসে, যেটা একটা 2 নম্বর সূত্র, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো টেস্ট পরীক্ষায় অনেক মানে স্কুলের মধ্যে এই প্রশ্নটা আসে থাকে, এবং এই cos থিটাটা কিভাবে আসে এটা আমি দেখানোর চেষ্টা করছি। কাজ হচ্ছে দুইটা, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। কাজ কাকে বলে, বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলবো। তবে তোমরা যখন ডেফিনেশন লিখবা তখন তোমাদেরকে বলতে হবে যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো উপযুক্ত বল আরোপিত হয় এবং সেই বলটা বস্তুটিকে ওই দিকেই, যেদিকে প্রয়োগ করা হয়েছে সেদিকে যদি তার সরণ ঘটায়, তখন সেটাকে আমরা বলবো কাজ। এরপরে যেটা আছে শক্তি, তোমরা ছোটবেলা থেকে মানে ক্লাস 3 থেকে এটা, যারা 9 10 আসছো বা অষ্টম শ্রেণী 7 বলি, 6 বলি, 5 বলি, 4 বলি বা 3 বলি, তোমরা এই ডেফিনেশনটা জানো। শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্যকেই আমরা শক্তি বলতেছি। মানে আমি যখন কোনো কাজ করতেছি, যার দ্বারা আমার এই কাজ করাটা সম্পন্ন হচ্ছে, সেটাকে আমরা বলবো শক্তি। এখান থেকে আমার শক্তির বিভিন্ন রূপ, প্রধান উৎস এবং রূপান্তর, এই টপিকগুলা প্রত্যেকটাই আমি একবারই বলে দেওয়ার চেষ্টা করব। যে শক্তির বিভিন্ন রূপ বলতে কি বোঝানো হচ্ছে, উৎস বলতে কি বোঝানো হচ্ছে, এবং রূপ আসলে জিনিসটা কি। এখানে বেশ কিছু তোমার জিনিস আছে, যেগুলো হচ্ছে যে আমি যদি আগে প্রথমে বলি উৎসর কথা, শক্তির উৎস আসলে কি কি।
শক্তির উৎস তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে এখানে একটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে নবায়ন শক্তিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। নবায়নযোগ্য জিনিসটা কি, যে যেটার মানে পরিমাণ আমাদের এই পৃথিবীতে সৃষ্টিকর্তা অনেক বেশি দিচ্ছে এবং সেটাকে আমি বারবার রিসাইকেল করতে পারি, মানে বারবার আমি সেটাকে ব্যবহারযোগ্য হিসেবে কাজে লাগাতে পারি, তখন সেটা হচ্ছে নবায়নযোগ্য। আর যেটা অনবায়নযোগ্য সেটা হচ্ছে তার পরিমাণ পর্যাপ্ত থাকলেও সেটা কিন্তু একটা সময় শেষ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে থাকে। যেমন আমরা বলতে পারি কয়লা, তারপরে বলতে পারি যে বিভিন্ন ধরনের যে পেট্রোলিয়াম গুলো আছে। পেট্রোলিয়াম জিনিসটা আসলে কি, যে পাথরের মধ্যে তুমি পেট্রোলিয়ামের হিসেবে জানো, কারণ নবম দশম শ্রেণীতে তোমাদের যে দ্বাদশ যে অধ্যায়, সরি দশম এগারো অধ্যায়গুলো যেগুলো আছে সেখানে তোমাদের পেট্রোলিয়ামের যে পরিশোধন এই জিনিসগুলো তোমরা হয়তো পড়ে ফেলাইছো এতদিনে। যারা নবম শ্রেণীতে আছে তারা হয়তো এতদূর পর্যন্ত এখনো যায়নি, বাট দশম শ্রেণী তোমরা অলরেডি হয়তো পড়ছো। সো পেট্রোলিয়ামের কথা চিন্তা করি, কয়লার কথা চিন্তা করি, এগুলো কিন্তু আমাদের অনবায়নযোগ্য, মানে এগুলার পরিসর আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের দিনাজপুরের বড় পুকুরিয়ে কয়লা আছে, তারপরে চুনা পাথরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, তারপরে আমাদের যে প্রাকৃতিক গ্যাস, তারপরে লোহা বা আকরিক থেকে আমাদের যে পেট্রোলিয়াম, এগুলা কিন্তু অনবায়নযোগ্য, মানে এগুলা কিন্তু মানে হিউজ বলবো তা না, এটা কিন্তু একটা সময় শেষ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যেমন যারা সায়েন্টিস্টরা অনেক এখন কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছে যে এটার বিপরীত কি তৈরি করা যায়, কারণ এই একবিংশ শতাব্দীতে, মানে এই যে 21 যে চলতেছে, আমরা যে 2000 যে বিষয়টাকে আমরা কভার করতেছি, 2020 চলে 21-22 চলতে আসছে, এই অনেকে চিন্তা করে যে এই শতাব্দীর মধ্যে হয়তো বা আমাদের প্রাকৃতিক গ্যাসগুলো 90% শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা মানে হিউজ ভাবে আমাদের ইউজ করা হচ্ছে, যার ফলে এটা পরিমাণটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি। এ বাদে যে জিনিসগুলো আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্নভাবে, একটা বিষয়কে বিভিন্নভাবে ইউজ করতে পারি, যেমন সূর্যের আলো কথা চিন্তা করতে পারি, তারপরে আমাদের যে কাপ্তাই লেক মানে জলবিদ্যুৎ যেটাকে বলে রাখি, তো এগুলা হচ্ছে নবায়নযোগ্য, মানে বারবার একে ব্যবহার করে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য। তো এগুলো হচ্ছে রিডিং ব্যাপার, মানে আমার জানার মধ্যে একটা সায়েন্সের স্টুডেন্ট, তুমি নবম দশম শ্রেণীতে পড়ালেখা করো, তুমি ফিজিক্সের বেশ কিছু জায়গা আছে যেগুলো তোমাকে কিন্তু মানে বোঝানোর কিছু না, যেমন তুমি অলরেডি কিন্তু বাংলা পড়ো, ধর্ম পড়ো, এগুলা কিন্তু তোমাকে কেউ বুঝায় না, যেমন এগুলো তুমি রিডিং পড়লে নৈতিকতার জিনিসগুলো তোমার মাথার মধ্যে চলে আসে, যেমন ধর্মের কথা বলতেছি, বাংলার একটা কবিতা বললে অথবা একটা গদ্য বলো, তার সারমর্ম মূল ভাবটা বুঝে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো। ঠিক এই জায়গাটা বিভিন্ন রূপ প্রধান উৎসগুলো, এগুলা কিন্তু মূল বিষয়, তুমি এটা জানো যে এগুলো তোমার কিভাবে কাজ করে। তারপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানকার হচ্ছে মানে মেইন একদম কি বলবো বস বস টপিক। এই বস টপিক হচ্ছে রূপান্তর, এবং এই রূপান্তরের এই জায়গাটা হচ্ছে যান্ত্রিক একটা বিষয়। এটা কিন্তু এই চ্যাপ্টারের আগে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে যদি ইন্টার লেভেলের সাথে কম্পেয়ার করি, তাহলে ইন্টার লেভেলের সাথে কম্পেয়ার করলে কিন্তু তোমার, আচ্ছা তার আগে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, যে কাজের বা শক্তির এই জায়গাতে তোমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, যে বল, মাত্রা নির্ণয় করা বা একক নির্ণয় করা, এই একক নির্ণয় বা মাত্রা নির্ণয় করে তোমার জিনিসটা হয়তো পারো, আমি এটা একটু ভুলে গেছিলাম, হাইড করে চলে গেছিলাম। আমি আগে বলছিলাম যে রমজান মাসে হয়তো অনেক কিছু ভুলে যেতে পারি, যে কাজের এই যে ব্যাপারটা, কাজের এই ক্ষেত্রে তোমার আমরা কি দেখেছিলাম, যে কাজ মানে কি, কাজ ইকুয়াল বল ইনটু সরণ, ঠিক আছে? তো বল ইনটু সরণ মানে কি, এফ, এফ এর এখানে কি হবে নিউটন, আর সরণ মানে কি কোনো কিছুকে অতিক্রম করা মানে মিটার, সো নিউটন মিটার, এটাকে যদি গুণ করা হয়, এটাকে যদি গুণন অবস্থায় আনি, সেটাকে আমি লিখতে পারি জুল, ঠিক আছে? নিউটন এবং মিটারকে যদি আমি গুণ করি তাহলে সেটা চলে আসে জুল, সো কাজের এককটা হচ্ছে জুল। এবং বল এবং সরণ এটা যদি মাত্রা নির্ণয় করতে বলা হয়, তোমরা মাত্রা নির্ণয় করতে হতে পারবা, কারণ তোমরা জানো যে কি আসবে এখানে, তোমাদের যে ভর, তারপরে হচ্ছে ত্বরণ এবং সরণ, মানে কি দাঁড়ায়, ব্যাপারটা জানাচ্ছে হচ্ছে মানে মাত্রাটা আসবে এইভাবেই, যে এম গুণন এল বাই টি স্কোয়ার গুণন এল, মানে এটাকে যদি এভাবে লিখি তাহলে দাঁড়ায় এম এল স্কোয়ার টি ইনভার্স 2 বা টি দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে কাজের কিন্তু মাত্রা। সো এগুলা তোমরা একদম একটা, আমি মনে করি যে তোমরা অলরেডি যেহেতু 1 এবং 2 চ্যাপ্টারগুলো শেষ করে গেছো, সো এগুলা তোমরা পারো, মানে 1 নাম্বার চ্যাপ্টার যেহেতু কভার হয়ে গেছে, সো এটা 9 বলি অথবা 10 বলি, তোমরা মানে মাত্রা নির্ণয় করা বা একক নির্ণয় জিনিসটা তোমরা আশা করি তোমরা বুঝো।
সো আমার জাস্ট মনে পড়ে গেল যে আমি এই জিনিসটা একটু হয়তো বা বলা উচিত ছিল, সেই জন্য আমি এখানে চলে আসছিলাম। সো তোমরা কাজের এই যে মাত্রা বলো বা অন্যান্য যেখানে তোমরা যে মাত্রা অথবা যে এককগুলো দেওয়া আছে, এটা কিন্তু 1 নম্বর চ্যাপ্টারে তোমরা যদি মনে করো যে স্যার আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না, তাহলে তোমাকে যেটা আমি শর্ট একটা সাজেশন দিব সেটা হচ্ছে যে তোমাকে 1 নম্বর চ্যাপ্টারটা মাঝে মধ্যে অথবা একদিন পর পর তোমাকে 30 মিনিট অথবা 20 মিনিট সময় দিতে হবে মাত্রা অথবা একক করা, মানে এগুলোকে মনে রাখার জন্য। তুমি যদি এরকম কন্টিনিউ 15 থেকে 20 দিন বা 1 মাস প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু আর এটা কখনো মানে পরবর্তী যারা 9-এ আসছে তাদের কথা বলতেছি, তো পরবর্তী তোমাদের কিন্তু আর কখনো একটা সমস্যা হবে না। যদি দশম শ্রেণীরও কারো এরকম সমস্যা হয়ে থাকে যে আমি আসলে মনে রাখতে পারতেছি না কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, যেমন কাজের ক্ষেত্রে এখানে যদি বলা হয় কোনটা এটা স্কেলার একটা রাশি, কারণ এটার কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। সো তোমাকে এটা মনে রাখতে হবে যে মান এবং দিকের ব্যাপারটা, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এই জিনিসগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি ওইভাবে একটা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট অতটা এক্সপার্ট না, সে অত কিছু চিন্তা করে মনে রাখতে পারবে না। আমরা সবসময় হয়তো প্র্যাকটিস করতেছি, তোমরা এটা চাইলে করতে পারো। তোমাকে 1 নম্বর চ্যাপ্টারটা পার ডে বা একদিন 2 দিন পর পর তুমি যদি 20 মিনিট অথবা 30 মিনিট সময় দাও, তাহলে তোমার দেখা যাবে যদি 1 মাস প্র্যাকটিস করো, তাহলে তুমিও কিন্তু একটা সময় পর বুঝে ফেলবা, বিষয়টা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। সো তোমরা এই জিনিসগুলোকে একটু চেষ্টা করবা, কারণ মাত্রা এবং একক এমসিকিউ এর জন্য। কারণ তোমরা দেখো যারা টেস্ট পেপার ঘাটাঘাটি বা অনেকে তোমরা গাইড কিনছো, গাইডে তোমরা দেখো নৈমিত্তিকের ব্যাপারগুলো, যে মাত্রা কোনটা কার কোনটা মাত্রা কার কোনটা একক কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো কিন্তু তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এগুলো তুমি যদি না ভালো করে কমপ্লিট করো, কারণ এখান থেকে তুমি 1, 2, 3 নাম্বার ফাইনাল পরীক্ষার কথা বলতেছি, যারা এবার 2021 সালে পরীক্ষা দিবা, তোমরা তো জানোই যে মাত্রা অথবা একক থেকে 2 থেকে 3টা প্রশ্ন তোমরা পাবাই। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে শিখে যেতে হবে। যেটা বলতেছিলাম যে এখানে আমাদের যে শক্তির বিভিন্ন রূপ তোমরা বুঝতে পারতেছো, তারপরে উৎসের কথা তো আমি অলরেডি বললাম, যে নবায়নযোগ্য ব্যাপারগুলো, রূপগুলো বলতে কি, এক শক্তিকে আমরা জানি যে পরিবর্তন আরেকটা রূপে পরিবর্তন হয়, কারণ পৃথিবীতে শক্তির মাত্রা মানে মান হচ্ছে ফিক্সড, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা যায়, যেটা আমি E=mc², ওখানে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখলাম যে আমাদের শক্তির যে লেভেল বা পরিমাণ সেটা হচ্ছে নির্দিষ্ট, সেটাকে শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করতে পারি মাত্র। এখানে যে রূপান্তরগুলো দেওয়া আছে, শক্তির যে রূপান্তর অনেকগুলো দেওয়া আছে, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, দুর্বল নিউক্লিয় বা সবল সক্রিয় শক্তি, চৌম্বকীয় শক্তি, এগুলো হচ্ছে বিভিন্ন রূপান্তর, একটার মাধ্যমে একটা হয়। তোমরা দেখো যে তোমাদের বাসা বাড়িতে মধ্যে কি হচ্ছে, বিদ্যুতিক শক্তিটা কি হয়, বিদ্যুৎ শক্তিটাকে তোমরা যখন সুইচ অন করতেছো, সুইচ অন করলে তখন কিন্তু সেই বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে দেখা যাচ্ছে ফ্যান যদি বলি, তাহলে এখানে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, পরবর্তীতে কিন্তু বায়ু শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। আবার যদি লাইটের কথা চিন্তা করি, তাহলে লাইটের এখানে কি হচ্ছে, লাইটে প্রথমে আগে আলো শক্তি পরিণত হচ্ছে, তারপরে সেটা তাপ উৎপন্ন হচ্ছে, মানে বিদ্যুৎ শক্তি থেকে কনভার্ট করে তাপ শক্তি এবং আলো শক্তিতে আমরা কিন্তু রূপান্তর করতে পারতেছি। তো এগুলা হচ্ছে আমি আগে বলছিলাম যে তোমরা এগুলা কিন্তু খুব সিম্পল কথাবার্তা, তোমরা যদি রিডিং পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তোমার এই অধ্যায়ের মধ্যে যেটা দুইটা মানে কি বলবো খুবই বস টপিক, সেটা হচ্ছে একটা রূপান্তর, যেখানে যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, আরেকটা হচ্ছে কর্মদক্ষতা। এই দুইটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের জন্য, মানে কাজ ক্ষমতা শক্তির এই যে 4 নম্বর চ্যাপ্টার নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের, এই দুইটা টপিক হচ্ছে তোমাদের বস টপিক। সো এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। আসলে মূলত আমি এই টপিক দুটাকে বেশি ফোকাস করার চেষ্টা করবো। এই বাদেও আমি আগে প্রথমে বলছিলাম ভিডিও শুরুতে, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কিন্তু অনেকে জানায় অনেকে জানাচ্ছে না, তোমরা অবশ্যই আমাদেরকে নিয়ে দিতে জানাবা, কারণ আমাদের এই ভিডিও বা ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু উপকৃত করা। সো তোমরা নিয়ে দিতে আমাদেরকে যদি জানাও, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদের যতটুকু সহজ করে আরো তুলে ধরা যায়। এখানে যান্ত্রিক শক্তি বলতে এটা হচ্ছে, যান্ত্রিক শক্তিটা মূলত একটা শক্তির রূপান্তরের একটা ঘটনা। এই যান্ত্রিক শক্তিটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পটেনশিয়াল, একটা হচ্ছে কাইনেটিক। মানে যান্ত্রিক শক্তি এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিভব বা স্থিতি শক্তি, আর একটা হচ্ছে তোমার গতি শক্তি। বিভব পটেনশিয়ালি, আর এখানে হচ্ছে কাইনেটিক শক্তিটা, মানে এটা গতি শক্তি কি আর বিভব শক্তি কি সেটা আগে একটু বলে নেই। যে বিভব শক্তি বলতে বোঝানো হচ্ছে যে কোন একটা বস্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে, সে স্বাভাবিক অবস্থা থেকে তাকে যদি অন্য কোনো অবস্থায় পরিণত করা হয়, তাহলে বস্তুটা যে শক্তি ধারণ করে সেটা হচ্ছে তোমার বিভব শক্তি বা পটেনশিয়ালি শক্তি বা স্থিতি শক্তি ধারণ করে আর কি, লাভ করে। মানে আমি যান্ত্রিক শক্তি জিনিসটা আরেকটু আগে বলি, অনেকে হয়তো আমার কথাগুলো বুঝে উঠতে পারছে কিনা। শক্তির রূপান্তর হচ্ছে একটা যান্ত্রিক শক্তির ঘটনা। এই যান্ত্রিক শক্তিটা দুইটা ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি অথবা পটেনশিয়াল, আর একটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কাকে বলে, যদি কোনো বস্তু গতির কারণে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় এবং এই গতির ফলে নতুন কোনো শক্তি সঞ্চয় করে বা শক্তি লাভ করে, তখন সেটাকে আমরা বলবো গতি
বা যান্ত্রিকের একটা অবস্থা মানে শক্তি, গতিশক্তি, যদি এক কথা বলি গতিশক্তি আর কি। যে কোনো বস্তু গতির মাধ্যমে বা গতির ফলে যদি শক্তি লাভ করে, ধরে নিচ্ছি এই বস্তুটা এভাবে আমি টান দিছি, তাহলে এই যে টান দিলাম এই বস্তুটা বা আমার এই মার্কারটা গতির ফলে যদি সে কোনো শক্তি লাভ করে থাকে তাহলে সেটা হচ্ছে গতিশক্তি। আবার ব্যাপারটা এরকম হতে পারে যে আমি মার্কারটা এখানে ছিল, আমি এটাকে এখান থেকে তুলে উপরে নিয়ে আসলাম, তাহলে এই স্বাভাবিক অবস্থা এখানে ছিল, আমার কি দরকার ছিল একে টানা হিচড়া করা, বাট তবু আমি একে টানে উপরে তুললাম, এই যে টানে উপরে তুললাম, তাহলে এইখান থেকে উপরে তোলার ফলে সে যে শক্তিটা লাভ করলো সেটা হচ্ছে আমার বিভব শক্তি বা স্থিতি শক্তি। আশা করি তোমরা বিভব শক্তি এবং গতিশক্তি জিনিসটা বুঝতে পারছো। যান্ত্রিকে যেটা অলরেডি আমি বলে ফেলাইছি যে বিভব শক্তি এবং গতি শক্তি। বিভব শক্তিটা হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার জন্য যদি কোনো কাজ করা হয় তাহলে সেই বস্তুটা যে শক্তিতে রূপান্তরিত হবে, যে শক্তি সে সঞ্চয় করে সেটা হচ্ছে বিভব শক্তি। একে প্রকাশ করা হয় হচ্ছে ইপি দ্বারা। আর গতি শক্তি কি? গতির কারণে যদি কোনো বস্তু মানে গতিশীল থাকা অবস্থায় যদি কোনো বস্তু শক্তি লাভ করে তাহলে তাকে আমরা বলবো গতিশক্তি। একে প্রকাশ করা হবে ই কে দ্বারা। ঠিক আছে, এখন তোমাদের বইয়ের মধ্যে ইপি এবং ই কে এই দুইটা দিয়ে দুটো সমীকরণ এবং দুটো সূত্র, পরবর্তীতে তোমরা যখন গাণিতিক সমস্যা করতে যাবে তখন তোমাদের সমস্যার সমাধান করার জন্য সূত্রগুলো প্রয়োগ করতে হয়। এবং অনেক সময় কিন্তু তোমাদের এই বইয়ের মধ্যে এখন নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন পার্সোনালি যখন আমি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম 2008-9 সালের দিকে, তখন কিন্তু আমাদের এগুলো ব্যাখ্যা ছিল, কিন্তু তোমাদের এখন কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া নাই। মোটামুটি তোমাদের যে বিভব শক্তির যে সমীকরণটাকে প্রতিপাদন করা অথবা গতিশক্তির সমীকরণটাকে প্রতিপাদন করা এই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হয় নাই। আর আমি আগে বলছি যে তোমাদের এই চ্যাপ্টার মানে এই অধ্যায়ের মূল বা বস যদি টপিক বলি তাহলে সেটা হচ্ছে যান্ত্রিক যে শক্তি রূপান্তর, এবং সেখানে যে বিভব শক্তি ইপি আছে এবং যেটা গতিশক্তি ই কে আছে সেই জিনিসগুলোকে তোমাকে কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকে দুইটা সূত্র হবে এবং এই দুইটা সূত্র দিয়ে কিন্তু হাজার হাজার ম্যাথ করা সম্ভব। এবং এটা কিন্তু অনেক সময় অনেক অনেক স্কুলে দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষা তোমরা যদি ঘাটো প্রতিপাদনের ব্যাপারটা কিন্তু চলে আসে। আমি চেষ্টা করবো একটু আমার মতো করে শর্ট ভাবে সমীকরণগুলোকে কিভাবে প্রতিপাদন করা যায়। প্রথমে যদি আমি আসি বিভব শক্তিকে প্রতিপাদন করার ব্যাপারটা, তারপরে আমি চেষ্টা করবো গতি শক্তিকে প্রতিপাদন করা। মানে ব্যাপারটা তো আছে যে বিভব শক্তি, যেটা বিভব শক্তি সেটা হচ্ছে এটা হচ্ছে ই পি। আমি তার আগে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। চিত্রটা হচ্ছে এরকম যে আমি যদি এটাকে এভাবে লিখি, বলি যে এম ভরের একটা বস্তুকে এই নিচ থেকে মাটি থেকে জি অভিকর্ষ ত্বরণের বিপরীতে এই উচ্চতায় উপরে নিয়ে গেলাম, তাহলে বুঝতেই পারতেছি সে স্বাভাবিক অবস্থায় ছিল। এখানে সে এই জায়গাটাতে স্বাভাবিক অবস্থা ছিল, স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থা পরিবর্তন করে আমি কি করলাম, এই উচ্চতায় মানে এই জায়গা থেকে এই যে এই দূরত্বটা এই উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে তাকে এই জায়গায় নিয়ে আসলাম এবং সেই বস্তুটা বলা হচ্ছে এম। তাহলে আমি তাকে লিখতে পারি যে বিভব শক্তি ইকুয়াল কি হবে এফ এস। কিন্তু এটা আমরা যেটা দেখছিলাম প্রথম যেটা সূত্র ছিল কাজ ইকুয়াল কি ছিল এফ এস মানে বল ইনটু সরণ। কিন্তু এস এখানে কেস কিন্তু তা না। এস মানে কি সরণ হইতো স্বাভাবিক। আমি যদি এভাবে চিন্তা করি যে মাটির সঙ্গে বা একটা সাইকেল একটা বাইক চলতেছে বা আমি একটা মানুষ হাঁটতেছি বা আমি মার্কেটটাকে এভাবে ঘোরায় দিচ্ছি, তাহলে এটা কিন্তু আমার কি বলবো যে ভূমিগ্রস্ত মাটির সাথে সম্পৃক্ততা রেখে বা আমাদের যে কি বলবো এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, মানে মধ্যাকর্ষণের সাথে আমার যে আকর্ষণ ক্ষমতা সেটাকে সামঞ্জস্য রেখে যখন যে কাজটা সম্পূর্ণ হয় তখন আমি কিন্তু লিখবো এই জায়গাতে এস। বাট এটা যখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করবে তখন কিন্তু আমি লিখবো এটাকে এইচ। এখন এফ ইকুয়াল আমরা কি জানি এফ ইকুয়াল এম এ, কিন্তু এই এম মানে কি ভর, যেখানে এই ভরটা আছে, এ মানে কি ত্বরণ, কিন্তু এই ত্বরণটা এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ আর এটা কিন্তু নরমালি ত্বরণ। নরমালি যে ত্বরণটা সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যখন অভিকর্ষ ত্বরণ হয় তখন কিন্তু জি দ্বারা প্রকাশ করি। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি mg into h, মানে এটাকে যদি এখানে টানে দেই তাহলে সুতরাং ep হল mgh, মানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা আর ep মানে হচ্ছে বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির যে বিভব শক্তি ছিল যে পটেনশিয়াল এনার্জি, সেই পটেনশিয়াল এনার্জিটা এখানে হচ্ছে EP equal mgh। তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই যে একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে তার
অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে এই উচ্চতা যদি m ভর বিশিষ্ট বস্তুটাকে এখানে নিয়ে আসি, তাহলে তার বিভব শক্তির ব্যাপারটা যেটা সমীকরণ আকারে প্রকাশ করি, সেটা হচ্ছে EP = mgh। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। আমি চিত্রটা এখানে দেখাইছি, এটা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। সো EP = mgh, এটা হচ্ছে এটা সমীকরণ। এটার মাধ্যমে তোমরা ম্যাথ করতে পারবে। অনেক সময় তোমার বিভব শক্তি বের করতে বলা হয়, অনেক সময় বিভব শক্তি দেওয়া থাকে m নির্ণয় করতে বলা হয় অথবা h নির্ণয় করতে বলা হয়। আমি এখান থেকে যদি একটা জিনিস আর একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ m কিন্তু নির্দিষ্ট, g কিন্তু ফিক্সড, মানে ভরটা ফিক্সড থাকবে, যেটা অভিকর্ষ ত্বরণ 9.8, মানে যেটা নির্দিষ্ট জায়গার কথা বলি, কারণ তোমরা জানো যে অভিকর্ষ ত্বরণ অনেক সময় ভেরি করে, মেরু এবং প্রান্ত এগুলো ভেরি আছে। আমি ধরে নিলাম একটা নির্দিষ্ট একটা গড় 9.8, তাহলে কি ডিপেন্ড করতেছে এই যে উচ্চতার উপরে, মানে বিভব শক্তি EP সমানুপাতিক হচ্ছে h, এটার উপরে ডিপেন্ড করতেছে। যদি উচ্চতা যদি বাড়ে যায় তাহলে আমার কি হবে, বিভব শক্তি কিন্তু বাড়বে। আর যদি আমার বিভব শক্তি মানে উচ্চতা যদি কমে যায় তাহলে কিন্তু আমার বিভব শক্তি কি হবে, হ্রাস পায় যাচ্ছে। সো এটা কিন্তু বাইনারি একটা সিম্পল কথা, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের যে গতি শক্তি, মানে শক্তি রূপান্তরের যে যান্ত্রিক শক্তির যে রূপান্তরের একটা ঘটনা ছিল, সেটা বিভব শক্তি বা পটেনশিয়াল, সেটা আমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, EK দ্বারা, গতি শক্তি। ঠিক এখানে আমরা ওইভাবে আগের মতো লিখতে পারবো F = S। এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে না, সো আমি এখানে কিন্তু FS লিখবো। তার আগে আমি একটা চিত্র অঙ্কন করি। m ভর বিশিষ্ট একটা বস্তু a শোষণ ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে বিশেষ বেগ প্রাপ্ত হইল। ধরে নিলাম এটা আদিবেগ q, মানে m একটা যদি প্রযুক্ত বল F হয়, F প্রযুক্ত বলে m ভর বিশিষ্ট একটা বস্তু a শোষণ ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে বিশেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে আমি এখানে এটাকে কিভাবে লিখতে পারি, আমরা জানতাম একটা সূত্র আমরা জানা আছে, 2 নাম্বার অধ্যায় তোমাদেরকে আমি পড়াইছি এবং তোমরা যারা নবম দশম শ্রেণীতে সবাই অধ্যয়নরত আছে তোমরা পড়ছো যে v² = 2as + u²। এটা একটা সূত্র তোমরা পড়ছো, চিত্রটা তোমরা এখানে বুঝতে পারতেছো। আমার যেহেতু জায়গাটা একটু কমে গেছে, আমি এগুলো লেখাগুলো যদি এখানে মিশাই দেই তাহলে যা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে এটাকে যদি আমি সমীকরণের আকারে লিখি তাহলে এটাকে আমি পার করে দিতে পারি 2as, তারপর কি হয় v² - e², মানে এটাকে পুরোটাকে বেশি পার করে দিলে এটাকে যদি পার করে দেয় তাহলে e²টা পার হয় মাইনাস হয়ে যায়। তাহলে আমি এখানে যদি এখন চিন্তা করি, আমি যেখানে লিখছিলাম যে বস্তুটার আদিবেগ u, এই আদিবেগ যদি আমি শূন্য ধরি, যখন বস্তুটা F বল প্রযুক্তিতে m ভর বিশিষ্ট একটা বস্তু u শূন্য বেগে, মানে শূন্য আদিবেগে a শোষণ ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে বিশেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে আমি এবং ইউটাকে যদি শূন্য ধরে নিই, মানে স্থির অবস্থা, তোমরা জানো একটা পদার্থ বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমরা সবাই জানো যে স্থির অবস্থা মানে শূন্য। স্থির বেগে যদি শুরু হয় বা স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে স্থির কথাটা থাকলে এটা শূন্য হয়। সো এখানে আমি এটাকে যদি 0 করে দেই তাহলে দাঁড়াচ্ছে কি 2as = v² বা as = ½ v²। বুঝতে পারতেছো, as দুটোকে ভাগ করে দিলে এটা v² হয়, বা তোমরা এভাবে লিখতে পারো এটা v²/2, ঠিক আছে, আলাদা করে নিলে ½ v²। এখন আমি এটাকে কিভাবে লিখতে পারি সেটাকে আমি এই জায়গাতে এটাকে উপরে লিখি। তুমি যদি লিখি তাহলে এই যে as টা ছিল, এই as টা এখানে যদি এখন আমি লিখি f মানে কি, f মানে যে m, সোmas গুণ করে যেতে এই as এর মানটা আমি এখানে কিন্তু পাই গেছি ½ v²। সো এখন যদি আমি এটাকে লিখি যে EK = MAS, মানে m এর s এর মানটা যদি বসে দেই ½ v², সুতরাং EK = ½ mv²। এটা হচ্ছে তোমাদের গতিশক্তি EK, কাইনেটিক যেটা দেওয়া থাকে, কাইনেটিক এনার্জি। ওই কাইনেটিক এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি যেটা তোমাদের যে সূত্রটা প্রতিবেদন সেটা কিন্তু এভাবে করতে হয়। আমি আবার একটু রিভিশন করি যে F বল প্রযুক্তিতে m ভর বিশিষ্ট একটি বস্তু, চিত্র সহকারে যদি তোমরা যদি ব্যাখ্যা করো, F বল প্রযুক্তিতে m ভর একটি বস্তু a শোষণ ত্বরণে চলে s দূরত্ব অতিক্রম করে বিশেষ বেগ প্রাপ্ত হলো। u যদি আদিবেগ শূন্য হয় এবং v যদি একটা নির্দিষ্ট অবশ্যই মান থাকবে, আমরা জানি যে গতিশক্তি মানে কি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে F =
এফ ইন্টু মানে ই কে ইকুয়াল এফ ইন্টু এস। এফ এর মান আমরা জানি এম এ, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে না, স্বাভাবিক অবস্থায় চলতেছে, সো এফ এস এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি। বাট তার আগে আমরা গতির সমীকরণ, যেটা গতি রিলেটেড, গতির একটা সমীকরণ, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যেখানে আবার ভি স্কয়ার ইকুয়াল মানে 2s প্লাস ই স্কয়ার আসলো কেন, বা ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2s, এই জিনিসগুলো কেন আসলো। এটা কিন্তু গতি রিলেটেড, তোমরা দেখতে পাচ্ছ যে এটা গতি ঘটনা, কারণ গতি শক্তি নিয়েই কাজ করতেছি। এবং তোমরা 2 নাম্বার যে চ্যাপ্টারটা পড়ে আসছো, 2 নাম্বারে যে গতির চ্যাপ্টারটা, সেখানে আমি তোমাদেরকে যে প্রত্যেকটা যে সূত্রগুলো আছে, ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2as, তারপর এস ইকুয়াল ইটি প্লাস হাফ টি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল ই প্লাস 2s, বা এফ ইকুয়াল বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার বাই ডিভাইডেড এ, বা তোর মানে যেই সূত্রগুলো আছে আমি প্রত্যেকটা সমীকরণ কিন্তু প্রতিপাদন করছি। তো ওইখান থেকে আমাদের একটা সমীকরণ ছিল ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2s বা ভি স্কয়ার ইকুয়াল 2s প্লাস ই স্কয়ার, ওই সমীকরণটা আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং ফাইনালি আমি as এর মানটা নির্ণয় করছি। as এর মানটা কত আসছে, হাফ ভি স্কয়ার। সেই যে আমি পাইছিলামmas, সেই মানটা আমি এখানে বসাই দিছি। as এর মানটা হাফ ভি স্কয়ার, মানে e কে ইকুয়াল mas, যেটা আমরা এখানে ছিল, সেখানে as এর মানটা আমি বের করছিলাম হচ্ছে হাফ ভি স্কয়ার, সেটাকে এখানে বসাই দিছি। ফাইনালি উত্তরটা দাঁড়াইছে ইকুয়াল হাফ mv স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র তোমার ম্যাথ করার জন্য এখানে তোমাকে লাগবে, গতিশক্তির জন্য, গতিশক্তির জন্য বা কাইনেটিক এনার্জির জন্য তোমাকে এই সমীকরণটা কাজে লাগবে। এবং এটা কিন্তু একটা মানে ক নাম্বার প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে যে বিভব শক্তি E ইকুয়াল হাফ এমভি স্কয়ার প্রতিপাদন করো। আমি যখন 2010 সালে পরীক্ষা দিছিলাম, আমাদের বেলা কিন্তু এই প্রশ্নটা আসছিল, এই প্রতিপাদনটা আসছিল E ইকুয়াল হাফ এমভি স্কয়ার। আমার স্পষ্ট এখনো মনে আছে, পদার্থবিজ্ঞানের এই প্রশ্নটা আমার আসছিল এবং এটা আমাদের কিভাবে আনসার করতে হয়েছে। সো তোমাদের ক্ষেত্রে যদি একটা প্রশ্ন আসে থাকে, তাহলে তোমাদের বইয়ে কিন্তু এগুলো প্রতিবেদন নাই, সো তোমরা প্রতিবেদন করতে পারবে এবং সূত্রের মাধ্যমে তোমরা কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। সো আমার মোটামুটি একটা বস কি বলবো টপিক শেষ করতে পারলাম। এরপরে যেটা দেওয়া আছে যে E ইকুয়াল mc স্কয়ার, E ইকুয়াল mc স্কয়ার, এটা যদি ব্যাখ্যা করতে চাই যে E মানে কি, m মানে কি আর c মানে কি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে অলরেডি উল্লেখ করে দেওয়া আছে, সি মানে বর্গীয়ভাবে তোমার আলোর যে বেগ 3 × 10⁸, যা আলোর বেগটা দেওয়া আছে 3 × 10⁸ যে ঘটনাটা, সেটাকে বাদ দিয়ে আমি শুধুমাত্র E ইকুয়াল m এর যে ঘটনাটা, এই ব্যাখ্যাটাই আমি চেষ্টা করব যেখানে আসলে ঘটনাটা কি। তুমি চ্যাপ্টারটা পড়তেছো কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি, এই m মানে হচ্ছে একটা বস্তুর ভর, আর এইখানে হচ্ছে তোমার একটা এনার্জি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এনার্জি, মানে এই যে শক্তিটা, এটা একটা ভর, এখানটাকে শক্তি কিভাবে তৈরি হয়, এইটা হচ্ছে মূল বিষয়। মানে একটা যদি বস্তু থাকে, ধরে নিলাম এটা একটা বস্তু, এই বস্তুটাকে যদি ভেঙে 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 বিভিন্ন শক্তিতে পরিণত করতে পারি, এটা হচ্ছে আমার m, এবং এগুলোকে যদি আমি প্রত্যেকটাকে ই ধরি, এবং এখানে মাঝখানে যে ঘটনাটা ঘটবে, কিভাবে ঘটবে, কত দ্রুত, সেটা হচ্ছে c, মানে আলোর বেগের মাধ্যমে, বেগ যতটুকু, ওই বেগের মতো করে যদি এই বস্তুটা ভেঙে যায়, এক একটা নির্দিষ্ট এনার্জি সে যদি দিতে পারে, তখন কিন্তু আমরা এটাকে বলবো যে আমাদের যে একটা কি বলবো আইনস্টাইনের একটা বিশাল মতবাদ E ইকুয়াল mc স্কয়ার। তার মূল বিষয়টা যদি আমি মানে বেসিক যে ঘটনাটা বলি, আসলে কি দাঁড়ায়, একটা বস্তু, এটা বস্তুর এর মধ্যে কি আছে, অভ্যন্তরে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। ইউরেনিয়ামের মধ্যে তোমাদের একটা ঘটনা দেওয়া আছে যে তোমার কত দেওয়া থাকে, 235। তো 235 এর যে ঘটনাটা দেওয়া আছে, সেখানে তোমাদের প্রোটন এবং নিউট্রনের যে ভাঙে যাওয়ার ঘটনাটা 90 প্লাস এবং 100 সামথিং, এই যে এই প্রোটন এবং নিউট্রন এগুলাকে ভেঙে শক্তিতে যে পরিণত করে, ইউরেনিয়ামকে যে ভেঙে পরিণত করতেছে, ইউরেনিয়াম মানে কি, ইউরেনিয়াম তার একটা বস্তু বা একটা পদার্থ ধরে নিলাম, সেখানে এটাকে যদি আলোর বেগের মতো করে তাকে ভেঙে ছড়ায় দেওয়া হয় ইউরেনিয়াম, তাহলে কি সেটা শক্তিতে পরিণত হচ্ছে না, মানে ইউরেনিয়ামটা ভেঙে এনার্জি তৈরি করতেছে না। কোথা থেকে ভাঙতেছে, সেটা তার ওই যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যেখানে থাকে, সেটাকে ভেঙে ছড়ায় দিয়ে কিন্তু এনার্জি প্রডিউস করতেছে। এই যে একটা বস্তু বা এক মার্গারটা, এর মধ্যে শক্তি সঞ্চিত অবস্থা আছে, এখানে পুড়ে ফেলাইলাম বা ভাঙে ফেললাম, এর মধ্যে থেকে যে নতুন একটা এনার্জি তৈরি হলো, সেটা হচ্ছে E ইকুয়াল mc স্কয়ার। মানে আমাদের যে শক্তি নিত্যতা যে সূত্রটা, আইনস্টাইনের যে সূত্রটা দেওয়ার চেষ্টা করছিল, সেই সূত্রটা E ইকুয়াল mc স্কয়ার মূল ঘটনা হচ্ছে এটা, যে একটা বস্তু, মানে বেসিক জিনিসটা হচ্ছে একটা বস্তুর যে ভর, ওই ভরের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এই প্রোটন এবং নিউট্রনটাকে ভেঙে যদি এনার্জি তৈরি করতে পারি, বা যে এনার্জিটা আছে সেটাকে যদি বাইরে প্রকাশ ঘটাতে পারি, সেটাই হচ্ছে আমার শক্তি নিত্যতা সূত্র বা E ইকুয়াল mc স্কয়ার। ক্লিয়ার? তোমাদের বইয়ের মধ্যে
অনেক কথাবার্তা লেখা হয়েছে, বাট বেসিক জিনিসটা হচ্ছে একটা বস্তুর ভর m, ওকে প্রোটন এবং নিউট্রনের সমন্বয় থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে যদি আমি ভাঙে ফেলাইতে পারি, আমাদের ইউরেনিয়ামের একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটাকে ভাঙে যদি আমি ছড়াইতে পারি তাহলে যে এনার্জিটা প্রডিউস হবে সেটা হচ্ছে E = mc² এর ঘটনা। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা দেওয়া আছে ক্ষমতা, এরপরে ঘটনাটা হচ্ছে তোমাদের ক্ষমতা। ক্ষমতার ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার W/T, মানে কাজের সঙ্গে সময়ের অনুপাতকে আমরা ক্ষমতা বলবো। যদি কাজকে আমরা সময় দ্বারা ভাগ করি, যে মানটা পাবো সেটা হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুর ক্ষমতা, P = W/T। এটাকে বিভিন্ন ধরনের মান প্রকাশ করা হয়। আমাদের যে এসআই এককের হিসাব দেওয়া আছে, তারপরে তোমাদের হর্স পাওয়ারের কথা বলা হয়, আর বৈদ্যুতিকের মান দেওয়া আছে ভোল্ট। এগুলো হচ্ছে বৈদ্যুতিকের হিসাবের জন্য। তারপরে হর্স পাওয়ার হিসাব দেওয়া হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, 1 ওয়াট মানে এখানে যদি বলা হয় 1 ওয়াট মানে 1 কিলো ওয়াট। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স অথবা মানে ফিজিক্সের সাথে রিলেটেড ম্যাথের ব্যাপারে তোমরা যদি 1 কিলো মানে কিলো যদি পাও, কিলো মানে অলওয়েজ 1000। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। 1 এটা সর্বদা এখানে প্রকাশ করা হয়। আর হর্স পাওয়ারের এই ক্ষেত্রে যদি এটাকে আরো একটু ব্যাখ্যা করা হয় যে হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট, এটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানের ব্যাখ্যা আছে, আমাদের বইয়ের মধ্যে এই মানগুলো উল্লেখ করে দেওয়া আছে, আমি এগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি না, ক্লাসটাকে দীর্ঘ করার চেষ্টা করতে যাচ্ছি না আর কি। তো তোমাদের পাওয়ার বলতে W/T মানে সময়, কাজকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে তোমার ওই বস্তু বা ব্যক্তি বা যে কাজটা করতেছে তার ক্ষমতা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়। এগুলো বিভিন্ন মান দেওয়া আছে। 1 ওয়াট মানে 1 কিলোওয়াট, এখানে থাউজেন্ড দ্বারা প্রকাশ করা হয়। হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তারপর তোমাদের বৈদ্যুতিকে যেটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভোল্ট, বিওটি ভোল্ট। এগুলো এমসিকিউ এর জন্য। সো এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তোমাদের লাস্ট যেটা আরেকটা হচ্ছে বস টপিক, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার মূল বিষয়টা কি সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, আর একটা যদি পারি একটা ম্যাথের ব্যাপারে, ম্যাথ কিভাবে করতে হয় আমি সেই ম্যাথের ব্যাপারটাকে তোমাদেরকে সহজভাবে বলার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে কর্মদক্ষতা, এটাকে আগে বলে রাখি, এটা কি দ্বারা প্রকাশ করা হয়? 100% কথাটা অর্থ হচ্ছে যে এখানে যে আমি যদি কোনো একটা বস্তুর মধ্যে কোনো বল প্রয়োগ করি বা যাই দেওয়ার চেষ্টা করি না কেন, সেখান থেকে আমি মানে একটা ইনপুট দিলে সেখান থেকে কিন্তু আমি শতভাগ আউটপুট পাবো না। কারণ ওই যার মধ্যে আমি ইনপুট করতেছি সেখানে সে যন্ত্রাংশ বা সেই জিনিসটাকে মানে ধরে রাখার জন্য সে কিছু না কিছু এনার্জি নিজের জন্য খরচ করবে। আমরা জানি পৃথিবীতে বর্তমানে কেউ করার জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু করে না, আগে নিজের স্বার্থ দেখে তারপরে কিন্তু কিছু না কিছু একটা লাভ খোঁজার পর পরবর্তীতে সে অন্য উপকার করার চেষ্টা করে। যদিও আমাদের এই ভিডিও করা কিন্তু সেরকম কোনো লভ্যাংশ আমরা খুঁজি না। তোমাদের যারা নবম দশম শ্রেণী বা তোমাদের শিক্ষার্থীরা আছে তোমাদের ভালো করার জন্য সেটা মূলত আমাদের এই ক্লাসগুলো নেওয়া, আর অন্য কোনো কিছু না। এই কর্মদক্ষতার অর্থটা হচ্ছে যে এখান থেকে একটা ইনপুট হবে, মানে লভ্যাংশ ক্ষমতা। আমি কথাগুলো পুরোটা লিখতেছি না, এখান থেকে এটা ভুল লিখলাম, এটা আউটপুট হবে। আউটপুট মানে আমি যদি এখানে ইনপুট করি মোট প্রদত্ত, কথাটা যদি পুরোটা বাংলায় লেখার চেষ্টা করি, মোট প্রদত্ত লভ্যাংশ ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা মানে ইনপুট তুমি যতটুকু ইউজ করবা সেখান থেকে কাজ করার পরে যেটা আসবে সেটা লভ্যাংশ ক্ষমতা, সেটাকে 100 দ্বারা গুণ করলে আমরা পার্সেন্টেজে একটা মান পাবো, সেটাকে আমরা এটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। মানে গাণিতিক ক্ষেত্রে তোমাদের আমি আসলে আমার পড়ার জায়গাটা কম, এই জন্য আমি আসলে কি বলবো যে চিত্র অ্যাড করে ব্যাখ্যা করার চেষ্টা করতে চাইছিলাম। যে একটা মনে করো ধরে নিলাম এটা একটা মোটর, এটা একটা ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক, এটা একটা মোটর। ঠিক আছে, এই মোটরটা হলো ধরলাম 2 হর্স পাওয়ারের, 2 হর্স পাওয়ার 1/2 আওয়ারে মানে কত, এটা যদি বলি 1800 সেকেন্ডে, 1800 সেকেন্ডে কি করবে সে 60 মিটার উপরে, এটা ধরে নিলাম এটা হচ্ছে 5000 কেজি একটা ট্যাঙ্ক ধারণ ক্ষমতা, 5000 কেজির একটা ট্যাঙ্কে 1800 সেকেন্ডে 60 মিটার উপরে বা আরো কমতে পারে 2 হর্স পাওয়ারে পানি তুলতে পারে। তার কর্মদক্ষতা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি নিয়মটাকে কিভাবে করবা?
তোমাকে অঙ্কটি যেভাবে করতে হবে সেটা হচ্ছে ইটা mgh ডিভাইডেড টি বাই 2 হর্স পাওয়ার ইনটু 100। 2 হর্স পাওয়ার মানে কি 700, এই জায়গাতে তুমি লিখবা 746, ঠিক আছে। ওয়াট 746 ওয়াট, এখানে ওয়াট আবার 1 ওয়াট মানে হচ্ছে 1 কিলো ওয়াট, ওই মানটা এখানে ফেলতে হবে। আর mgh এর মান এবং t, এটা কি t মানে হচ্ছে এটা সময় 1800 সেকেন্ড, t এর মান মিটার বলতে কি এটা h। আর প্রশ্ন করতে পারে যে mgh কেন, এখানে কিন্তু এটা স্থিতি শক্তির ঘটনা ঘটছে, মানে এটা হলো তোমার বিভব শক্তি, গতি শক্তি, মানে জি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করা হয়েছে। সো এখানে তোমরা জি এর মান তো জানোই 9.8, m এর মানটা হচ্ছে যে 500 কেজি, h এর মানটা হচ্ছে উচ্চতা কতটুকু 60 মিটার, t এর মানটা হচ্ছে 1800 সেকেন্ড, আর হর্স পাওয়ারকে যে মোট প্রদত্ত কতটুকু ক্ষমতা ইউজ করছিলাম, কারণ তার ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার। সো এই 2 হর্স পাওয়ারকে ইউজ করার পরে যদি, সো এখানে আমি 1000 লিখে ফেলেছি, 100 হবে। সো এই মানটা দ্বারা আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কর্মদক্ষতা, ঠিক আছে। এভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। খুব সহজ একটা জিনিস যে mgh ডিভাইডেড t ডিভাইডেড 2 হর্স পাওয়ার ইনটু 100, এভাবে কিন্তু এই জায়গা না কর্মদক্ষতা বের করতে পারবো। আমি এটা এই ম্যাথের কথা বলছি, যদিও আমার জায়গা কম ছিল, চিত্রটাকে ভালোভাবে লিখতে পারিনি, বাট যতটুকু বলার চেষ্টা করছি তোমরা হয়তো বুঝতে পারছো। এই হলো পুরো চ্যাপ্টারের মূল ঘটনা। খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সহজভাবে বলার চেষ্টা করছি, কোনো কঠিন শব্দ ইউজ করিনি, হয়তো কোনো ঘটনা কিছু বলতে চাইনি। মূল যে ঘটনাগুলো তোমাদের বললে তোমাদের পুরো চ্যাপ্টারটা রিভিশন হবে, সেই জিনিসটা বলার চেষ্টা করছি। তোমরা আশা করি বুঝতে পারছো, এবং এই ক্লাসটা তোমরা যদি একটু মিউট করে ভালো মানে বারবার সময়টা নিয়ে যদি চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা ভালো করতে পারবা। তো তোমাদের সকলের শুভকামনা জানাই। সামনে ঈদ আসতেছে, সেই ঈদের সময়টাকে বেশি উপভোগ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, বাসা থেকে তোমরা ঈদটাকে উপভোগ করো। যদিও আমি বাইরের মধ্যেই আছি, কিন্তু আমার মতো তোমরা বের হও না, তোমরা নিজেদের মতো করে তোমাদের ঈদটাকে বাসার মধ্যে থেকে, যারা দশম শ্রেণীতে আছো বিশেষ করে, এবং জিইসি যারা পরীক্ষা দিবা, তোমাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ থাকলো, তোমরা বের হবা না, বাসা থেকে তোমাদের বইগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করো, কারণ দেশের স্বাভাবিক অবস্থা হয়ে গেলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবো বা পরীক্ষা হবে। সো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।